কলকাতা পুলিশ তার নিজস্ব স্বতন্ত্র যে মেরুদণ্ড সেটা হারিয়েছে। ক্রমাগত রাজনীতিবিদদের কথায় ওঠে আর বসে। বিভিন্ন জায়গায় এই কাউন্সিলর, এমএলএ, এমপি এরা থানাগুলোকে একেবারে পার্টি অফিসে পরিণত করেছে। কলকাতা পুলিশের আমি অনুরোধ করব যে আপনারা এই তাবেদারিটা এবার ছাড়ুন। দাদা, রিপাবলিক বাংলা সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে, ডিয়ার লটারিতে নয়া মোড়। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, ইডি এবার হাইকোর্টের দ্বারস্থ কলকাতা পুলিশের বিরুদ্ধে। তাদের কিছু তথ্যতে গরমিল দেখা দিচ্ছে, যেটা কলকাতা পুলিশের হাত ধরে হয়েছে। তাহলে কি রক্ষকই ভক্ষক? দেখুন, প্রথম কথা হচ্ছে কলকাতা পুলিশ আমাদের ওভারঅল ভারতবর্ষের যে সিস্টেম, এক্সিকিউটিভ সিস্টেম, তার মধ্যে ওয়ান অফ দি মোস্ট এফিশিয়েন্ট। এই নিয়ে কোনো মানে আমার অন্তত সন্দেহ নেই। আমি দীর্ঘদিন পুলিশের সাথে কাজ করেছি, কিন্তু আনফর্চুনেটলি যেটা বলতেই হচ্ছে আমাকে, যে কলকাতা পুলিশ তার নিজস্ব স্বতন্ত্র যে মেরুদণ্ড সেটা হারিয়েছে। ক্রমাগত রাজনীতিবিদদের কথায় ওঠে আর বসে। এদের নিজস্বতা, একজন আইপিএস বা একজন পুলিশ কমিশনার বা এই ধরনের লোকদের যে নিজস্বতা, সেই নিজস্বতাগুলি তারা ব্যবহার করেন না। তার কারণ হচ্ছে এই ধরনের পজিশনগুলিতে যারা আসেন তারা প্রচন্ড পরিমাণে কেরিয়ার অবজেক্টিভ নিয়ে আসেন এবং কেরিয়ারিস্ট হন। মানে একজন ডিএসপি র্যাঙ্কে ঢুকলো, তার বক্তব্য হচ্ছে আমি কবে আরো হায়ার লেভেলে যাব। একজন ওসি সে ভাবছে আমি কবে এসি হব। এসি সে ভাবছে আমি আরো ওপরে কি রোল আছে সেটা। এই যে কনস্ট্যান্টলি নিজের কেরিয়ারটা নিয়ে ভাবা, এই কেরিয়ারের প্রমোশনের জন্য তারা সবসময় তেলা মাথায় তেল দিয়ে চলেন। তার মানে সব অফিসার খারাপ আমি বলছি না, কিন্তু প্রচুর অফিসার রয়েছেন যারা কিন্তু কনস্ট্যান্টলি গভর্নমেন্টের কথায় ওঠেন এবং বসেন, এবং পুলিশ ডিপার্টমেন্টকে ব্যবহার করা হয়। আজকে কোনো দোষ হয়ে গেলেই পুলিশের নামে দোষ দিয়ে দেয়। মুখ্যমন্ত্রী একটা প্রেস কনফারেন্স করে বলবে, এই অমুক মালদার এসপি, তুমি তুমি বেটা জানো না তাই হয়েছে। ও কলকাতা বলবে, এই তুমি এটা জানো না, তুমি দেখোনি ওসিরা নাকি ওই কলকাতা কর্পোরেশন নিয়ে যখন ঝামেলা হলো, বললো ওসিরা নাকি জানে না কিভাবে বস্তিতে লোকজন আসছে। হ্যাঁ, তখন সমস্ত ওসিদের দোষ হয়ে গেল। কিন্তু মোদ্দা ব্যাপারটা হচ্ছে, আজকে পুলিশের যে গরিমাটা ছিল, পুলিশের যে নিজস্বতাটা ছিল, সমস্ত কিছু কলকাতা পুলিশের কাছে আছে। তাদের কাছে হাই এন্ড ইন্টেলিজেন্স রয়েছে, তাদের কাছে হাই এন্ড ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। কলকাতা পুলিশ যে মেধা নিয়ে একটা ইনভেস্টিগেশন সলভ করতে পারে, ভারতের অনেক পুলিশ ডিপার্টমেন্টই পারবে না। কিন্তু তাদের অবস্থা আজকে কি দেখুন, পার্টি ক্যাডারে পরিণত করে দেয় তাদেরকে। মানে একটা থানায় কোনো মামলা নিতে গেলে, মানে কাউন্সিলরও নয়, সে পার্টি অফিসের কোনো একটা দাদা, সে গিয়ে ওসিকে চমকায় ধমকায়। এগুলো অধিকাংশ মানে বিভিন্ন থানাতে আপনি সার্ভে করলেই, ওসিদের সাথে আইসিদের সাথে কথা বললেই বুঝতে পেরে যাবেন যে সে কোনো এমএলএ ফেমেলে হলেও একটা কথা ছিল। যদিও সেটা হওয়ার কথা না, তাও আমি পার্সিয়ালি অ্যাকসেপ্ট করতাম। কিন্তু সে কোনো সরকারি পজিশনেই নেই, কাউন্সিলরের মামাতো ভাই। হ্যাঁ, অমুক পার্টি অফিসের তমুক পিসেমশাই, সে এসে টেবিল চাপড়ে ওসির সাথে কথা বলে, আপনি এই কেসটা এইভাবে করবেন। আরে এদের তো মানে এদেরকে তো আগে জেলে ভরে দেওয়া উচিত। এই উদ্ধত স্বভাব লোকগুলো কোথা থেকে তৈরি হচ্ছে? বিভিন্ন জায়গায় এই কাউন্সিলর, এমএলএ, এমপি এরা থানাগুলোকে একেবারে পার্টি অফিসে পরিণত করেছেন। কোনো ধরুন একটা খুন হলো, বা ধরুন একটা 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 অ্যাসাসিনেশন হয়েছে বা একটা সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে, একজন সাধারণ মানুষ গেলে সেটা নর্মালি দেখবে পুলিশ, যে হ্যাঁ ঠিক আছে মামলা করুন, যে অ্যাকশন হবে। যেই মুহূর্তে আপনি গিয়ে বলবেন দাদা আমার পাড়ার না ওই ওই অমুক পার্টির ছেলে আমাকে পিটিয়েছে, সঙ্গে সঙ্গে মামলাটাকে সে অন্যভাবে দেখবে। সে ফোন করবে কাউন্সিলরকে, এমএলএ কে, দাদা আপনার ছেলে নাকি ওর নামে কমপ্লেন। আরে কেন রে ভাই? একটা চোর তো সে চোর, সে হিন্দু হলেও চোর, সে মুসলমান হলেও চোর। একজন খুনি একজন খুনি, সে বিজেপি করলেও খুনি, সিপিএম করলেও খুনি, তৃণমূল করলেও খুনি। কিন্তু ইনকামবেন্ট গভর্নমেন্টে থাকলে আমি তাকে মানে আলাদাভাবে দেখবো কেন? এইটা আগে তো ছিলই আমাদের সমাজে, এটা এখন আরো বারবারন্ত হয়েছে গভর্নমেন্টের আমলে। এবং প্রত্যেকটা জায়গায় থানাগুলি কমপ্লিটলি অপারেটেড বাই পলিটিক্যাল ইনস্টিটিউশন। প্রত্যেকটা জায়গায় ওসি আইসিদের নিজস্বতাগুলি, খুব কম সংখ্যক ওসি আছেন এবং তারা সাফার করেন, প্রমোশন পান না। তারা মানে বিভিন্ন জায়গাতে আটকে যান ফ্যামিলি নিয়ে, তাদের ফ্যামিলির লাইফ কোশ্চেন চলে আসে, থ্রেট করা হয় তাদের। এগুলো এই অফিস পলিটিক্স গুলো কলকাতা পুলিশেরও আছে, এই নিয়ে কোনো ভুল নেই। কিন্তু ঘটনাটা হচ্ছে, একটা এই ডিয়ার লটারি বা যার নাম আপনি বলছেন, এরা দীর্ঘদিন ধরে এই ব্যবসাগুলি বারবারন্ত করেছে এবং শুধু করেনি, এখান থেকে যে রোজগারগুলো হয়েছে বিভিন্ন পলিটিক্যাল পার্টির ক্যাম্পেনে সরাসরি ফিড করানো হয়েছে। এবং পুলিশ প্রশাসন স্পষ্টভাবে এগুলো জানত। প্রশাসন জানে না এরকম কিছু হয় না, কিন্তু যখন এগুলো নিয়ে আলোচনা হয়,
তখন হঠাৎ করে সবাই একটা ভেগ নিয়ে চলে আসে, তাই নাকি এরকম হয়েছে, শুনিনি, এটা কল্পবিজ্ঞানের গল্প শুনছি মনে হয়। কিন্তু এগুলো মোটেই কল্পবিজ্ঞান নয়। প্রত্যেকটা জায়গায় এই যে লটারি অফিসগুলি হয়, সমস্ত জায়গাগুলিতে অমুক পাড়ায় পাড়ায় এই এই নেটওয়ার্ক গুলো চলে। এই যে চিট ফান্ডের পাড়ায় পাড়ায় অফিস তৈরি হয়েছিল, মাইক্রো ফাইন্যান্সের নামে ঘরে ঘরে অফিস তৈরি হয়েছিল, এলাকার লোকেরা জানতো না, এলাকার পুলিশ জানতো না, সবই জানতো। যখন সারদা ফারদা যখন হাইলাইটই হয়ে গেল, পুলিশ চুপ করে হঠাৎ করে বসে গেল, কারণ নেতা তাকে বললো কি করতে হবে। ফলে কলকাতা পুলিশের আমি অনুরোধ করব যে আপনারা এই তাবেদারিটা এবার ছাড়ুন, কারণ আপনাদের মেধা রয়েছে, আপনাদের ক্ষমতা রয়েছে, শক্তি রয়েছে। কতগুলো অশিক্ষিত নেতানেত্রী যারা দেশ এবং রাজ্যটার 12টা বাজাচ্ছে, তাদের কথায় আপনারা উঠছেন বসছেন, এদের নিজস্ব কোনো অবজেক্টিভ নেই। একজন আইপিএস এর সাথে কথা বললে আপনি 4টে জিনিস শিখতে পারবেন, কলকাতা পুলিশের একজন ওসির সাথে কথা বললে আপনি 5টা জিনিস শিখতে পারবেন। অধিকাংশ নেতার সাথে কথা বললে আপনি কিছুই শিখতে পারবেন না, কারণ সে নিজেই জানে না, সে আপনাকে শেখাবে কি, সে তো নিজেই ঠিক করে লেখাপড়া জানে না। এই ধরনের লোকগুলো সমস্ত পাড়ায় পাড়ায় নেতা হয়ে বসেছে, তাদের কাজ কি, সারা গায়ে দেখবেন চেন ফেন পরে ঘুরে বেড়াবে, হ্যাঁ, একটা ইয়াব বড় চেহারা নিয়ে, একটা আন্ডারটেকার টাইপের নিয়ে আসবে, যারা ডাব্লিউডাব্লিউই লড়তে আসছে, চারপাশে বাউন্সার ফাউন্সার নিয়ে, মনে হচ্ছে কি না কি একটা হতে চলেছে। কি না, সে না কাউন্সিলর, না এমএলএ, না এমপি, সে পাড়ার দাদা। পাড়ার দাদা চারদিকে বাউন্সার নিয়ে ঘুরে। আরে তোকে কেউ মারবে না রে ভাই, তোকে দেখলে মানুষের দয়া হয়। যে এটা কত বড় মূর্খ হতে পারে যে এই পার্টির দয়াতে এত বড় লম্ফজম্প, তার কাজ কি, বিভিন্ন দোকানে গিয়ে টাকা তোলা। কোন দোকানে একটা সামান্য হকার বসতে যাবে, তার থেকেও অন্তত 50 টাকা হলেও নেবে। এটা হচ্ছে চিত্র গ্রাম বাংলার। আরে তুমি একটা লোককে ব্যবস্থা করে দিয়েছো ভাই, মানে তুমি, এটা তোমার দায়বদ্ধতা, যেটা গরিব লোক মানে করে খাচ্ছি। আমাদের, সে গরিব সেটা তার দোষ নয়, আমাদের দোষ, সমাজের দোষ। ইনইকুয়ালিটিটা তৈরি করেছি আমরা। তো আমরা যারা প্রিভিলেজ ক্লাস, আমি যদি আমার কাছে ক্ষমতা আসে, শক্তি আসে, আমি আমার থেকে দুর্বল কোনো মানুষকে যদি সাহায্য করতে পারি, আমি সেটা করবো না? তার বিনিময়ে আবার তার থেকে পয়সা চাইবো, যে করে দিলাম ভাই 20টা টাকা দিয়ে যা। এই যে ছ্যাঁচড়ামোটা, এর কারণটা হচ্ছে অশিক্ষায় ভর্তি কমপ্লিটলি। মানে আপনি, খুব অদ্ভুত ব্যাপার, আপনি তৃণমূল কংগ্রেসের বহু নেতা, তারা ক্যামেরার সামনে বলতে পারেন না। তাদেরকে আমি জিজ্ঞাসা করে দেখেছি, অনেকেই ব্যক্তিগতভাবে বলেন, স্বীকার করেন মজার ছলে, যে তারা তৃণমূলটা করেন হচ্ছে কেবলমাত্র রোজগারের জন্য। তৃণমূল কংগ্রেস যত না রাজনৈতিক সংগঠন, তার থেকে বেশি একটা টাকা রোজগারের মেশিন। এবং এখানে আপনি যাই হন, মানে আপনাকে কোনো ভোটে দাঁড়াতেও হবে না, আপনি শুধু পার্টিটা করে একটু একটু দাদাগিরি করুন। আপনার মানে 1 মাসের মধ্যে যে সাইকেলে চড়ে ঘুরতো, সে স্করপিওতে চড়ে। এই হচ্ছে পাড়ার নেতাদের উত্থান। যে একচালা বাড়িতে থাকতো, সে না কোনো সফল ব্যবসা করলো, না সফল চাকরি করলো, রাতারাতি তার মার্বেল সহ 6তলা বাড়ি হয়ে গেল। এগুলো সবই হচ্ছে পার্টির অনুদান। এই যে কালচারটা শুরু হয়েছে, গ্রামগঞ্জে মফস্বলে তো বহু এগুলো দেখা যায়, শহরে কম। এতে আলটিমেটলি পুলিশ প্রশাসন এবং আমাদের এক্সিকিউটিভ মেশিনারির কলঙ্ক হচ্ছে। এবং এটা কলকাতা পুলিশের তো দোষ বটেই, তারা তাদের নিজস্ব মেরুদণ্ডটা বিক্রি করেছে। ওভারঅল রাজ্য সরকারের নিজেরই কোনো অডিট নেই। আপনি যে হিসেবের কথা বলছেন, রাজ্য সরকারের নিজেরই হিসেব নেই। একটা বাজেট দেয়, বাজেটটা পর্যন্ত অস্পষ্ট, সেখানেও খালি উন্নয়ন উন্নয়ন বলে যায়। কি উন্নয়ন করবে, কোথায় করবে, তার কোনো স্পষ্ট ক্লারিফিকেশন ফাইন্যান্স ডিপার্টমেন্ট দিতে পারে না। একটা প্রপার অডিট করতে বলুন না, দেখবেন পুরো মানে ইধার কামাল উধার করে চালায়। লক্ষ্মীর ভান্ডার যখন দেওয়ার দরকার পড়ে, মিড ডে মিল থেকে টাকাটা সরিয়ে এনে এদিকে দাও, লক্ষ্মীর ভান্ডারে দাও। আবার যখন মিড ডে মিলে দেওয়ার দরকার পড়ে, আবার হয়তো ওই শিক্ষাশ্রী প্রকল্পের টাকা যেটা বরাদ্দ ছিল, ওটা কেটে এনে এদিকে ঢুকিয়ে দিল। একটা ফাইন্যান্সকে ম্যানেজ করতে গেলে যে ভিশনটা দরকার, সেটা নেই। কারণ অর্থ দপ্তর চালানোর জন্য মেধাবী অর্থনীতিবিদ দরকার। কে চালাবে? মানে সমস্ত জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলবেন, তিনি সব জানেন। তিনি একাধারে ডাক্তার, লেখক, কবি, গায়ক, অভিনেতা, অভিনেত্রী, তারপরে ফাইন্যান্সিয়াল এক্সপার্ট, সব জানেন তিনি। কারোর কথা তিনি শুনবেন না। ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে, হেলথ ডিপার্টমেন্ট থেকে, সব জায়গায় এমন লোককে বসিয়ে রাখা হবে, তার কাজ হচ্ছে শুধু সই করে দেওয়া। এই জায়গাতে আমার মনে হয় যে নতুন করে অবাক হওয়ার, আমি একদম অবাক হচ্ছি না, কিন্তু এর থেকে আরো ভয়ঙ্কর জিনিস আরো আসতে পারে, যেখান থেকে আমাদের সমাজটা এবং আমাদের বাঙালি হিসেবে আমরা যে কোথায় পিছিয়ে যাচ্ছি, এই করাপশনের বোঝা বইতে বইতে নতুন কোনো পলিটিক্যাল পার্টিও যদি আসে ক্ষমতায়, সে এই করাপশনের যে দেনা, সেই দেনা মেটাতে মেটাতেই তার অর্ধেক সময় চলে যাবে, কারণ রাজস্বটাকে তছনছ করে রেখে যাচ্ছে এই গভর্নমেন্ট।